দর্শক, সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সিনেমার আলাপ, এবং আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে আলাপ করতে যাচ্ছি যিনি আসলে শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে নয়, গোটা বিশ্বে চলচ্চিত্রের এক নতুন ভাষা নির্মাণ করেছেন। তিনি মৃণাল সেন, এবং মৃণাল সেনকে তুলে ধরার জন্য, আলাপ করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন তার একমাত্র সন্তান কুনাল সেন। তিনি নিজেও একজন শিল্পী এবং প্রযুক্তিবিদ। তো আজকে আমরা তার সাথে মৃণাল সেনকে নিয়ে আলাপটি করব। কুনাল সেন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। তা আমরা আজকে আলাপ করব আপনার পিতা মৃণাল সেনকে নিয়ে, যদিও আপনি মৃণাল সেনকে পিতা বলতেন না, বন্ধু বলতেন। তো আপনি কলকাতায় এখন অবস্থান করছেন আমরা জানি। তো কিছুদিন আগে জন্মশতবর্ষ পালিত হয়ে গেল কলকাতায়। তো এই পালনটা নিয়ে যদি কিছু বলতেন শুরুতেই, তারপর আমরা অন্যান্য আলাপে বিস্তৃত হব আর কি। হ্যাঁ, এখানে অনেকগুলো ঘটনা ঘটলো। আমি প্রথম দিল্লিতে ছিলাম, দিল্লিতেও একটা অনুষ্ঠান হলো, কলকাতায় একাধিক অনুষ্ঠান হয়েছে, এখনো হচ্ছে, সেটা দেখলে খুব ভাল লাগে। কিন্তু আমি জানি না, আমার বাবা নিজে তো এই সমস্ত, উনি অনুষ্ঠান আড়ম্বর এগুলো একেবারে পছন্দ করতেন না। সুতরাং উনি থাকলে ওর কিরকম লাগতো আমি জানি না, বেঁচে থাকলে। আমাদের বাড়িতে কোনোদিন জন্মদিনও পালন করা হতো না, কিন্তু আমাদের দেখে ভাল লাগে যে অনেক কিছু হচ্ছে। দাদা, আপনার একটি বই সম্প্রতি বেরিয়েছে বন্ধু নামে, এবং সেখানে যতটুকু, যেহেতু বাংলাদেশ থেকে ওই বইয়ের কপি এখন আমরা পাইনি, কিন্তু যতটুকু বিভিন্ন গণমাধ্যমে দেখেছি এবং জেনেছি, দেখলাম যে আপনার সাথে আপনার বাবার একটা অদ্ভুত রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এবং আমি মনে করি যে পিতা পুত্রের সম্পর্ককে ছাড়িয়েও সেটা যেন অনেক বেশি মানে হৃদ্যতা, বন্ধুদের মতো। এবং আপনি এমনও পড়েছি যে কোথাও কোথাও, মানে কখনো কখনো আপনি মৃণাল সেনকে মৃণাল দা বলে সম্বোধন করছেন। তো এই ছোট ছোট ঘটনাগুলো নিয়ে অ্যানেকডট আকারে আপনি আপনার বইটি সাজিয়েছেন। তো এটা এক ধরনের, আমি মনে করি যে পিতার প্রতি এক ধরনের শ্রদ্ধা নিবেদন। তো বইটি সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। হ্যাঁ, আমি তো লেখক নই। আমাকে যখন এখানকার যে পাবলিশার ওরা বললেন লিখতে, আমি একটু ইতস্তত করেছিলাম, কারণ আমি বাবার ছবি নিয়ে কথা বলতে চাই না। ওটা আত্মীয় হয়ে যদি কোনো কেউ কারোর ছবি বা তার শিল্পচর্চার বিচার করার চেষ্টা করে, সেটা তার কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না। সেই জন্য আমি ওটার থেকে দূরে থাকতে চাই। আমার নিশ্চয়ই আমার নিজের একটা নিজস্ব মতামত আছে ছবিগুলো সম্পর্কে। তা আমি যে কারণে ঠিক করেছিলাম, ওই যা আমাদের ছোটবেলার যত রকমের ছোট ছোট গল্প, যেগুলোকে অ্যানেকডোট বলে, সেইগুলোকে সাজিয়ে একটা কিছু করা। এবং সেটাও আমি চাইনি যে একটা সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত একটা গল্প বলা, কারণ সেরম বইও অনেক লেখা হয়েছে যেগুলো ওর জীবনী মতন। তা আমি আমার যা নিজের যে অভিজ্ঞতা ছোটখাটো, সেগুলোই লিখেছি। হ্যাঁ, বইটার নাম বন্ধু, কারণ আমি একেবারে ছোটবেলা থেকেই আমার বাবাকে আমি বন্ধু বলে ডাকি। তার কারণ কারোরই মনে নেই, আমারও মনে নেই, আমার মা বাবারও মনে নেই। কোনো সময় হয়তো খেলার ছলে কেউ বলেছিল, তার থেকে ওটা আটকে গেছে। তো সেই নিয়ে ছোটবেলায় খুব আমার লজ্জা ছিল। যখন একেবারেই ছোট, তখন ব্যতিক্রমী কিছু করার একটা ভয় থাকে। সুতরাং ওই ভয়টা ছিল যে বন্ধুরা ওরকম একটা শুনলে খ্যাপাবে। তো সেরকম একটা দিন, সেটা ঘটনা আছে, সেটা আমি পুরোটাই যাচ্ছি না। আমি একটা বিপদে পড়েছিলাম আমার বন্ধুদের সামনে। তখন আমার বাবা অনেকটা দূরে, আমাকে ডাকতে হবে। তখন কি বলে ডাকবো, একটা সমস্যা হলো। বাবা বলতে আরো বেশি লজ্জা করলো, কারণ কোনোদিন বলিনি। সুতরাং তখন অনেক ভেবে আমি মৃণালদা বলে ডাকলাম। আর আমার বন্ধুরা সবাই, আমার যারা পরে কলেজ বয়সের বন্ধু এবং তারপরেও, তারা সবাই বাবাকে মৃণালদা বলে ডাকতো, কারণ উনি ওই কাকা জ্যাঠা এই সমস্ত সম্বোধন একদম পছন্দ করতেন না। না, মানে অদ্ভুত একটা বিষয় কিন্তু, যে মৃণাল সেনকে, যেই মৃণাল সেনকে আমরা চিনি, আসলে ধরুন মানে ভুবন সোম ছবি দিয়ে ভারতীয়
এই যে নতুন ধারার এক ধরনের চলচ্চিত্রের ভাষা তৈরি করলেন। কলকাতা ৭১-এর কথা যদি বলি, আরো অন্যান্য ছবি যেমন মৃগয়ের কথা যদি বলি, খারিজ, খণ্ডহর, মানে এবং মানে একের পর এক ২৮টি ছবি তিনি পূর্ণদৈর্ঘ্য যে নানা ধরনের প্রক্রিয়ার ভেতর দিয়ে, পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে তিনি যাচ্ছেন, এত বড় মাপের একজন চলচ্চিত্র নির্মাতা। এবং আমি মনে করি যে কলকাতায় তার সময়ে তার মতো রাজনৈতিক বক্তব্যকে এত স্পষ্ট করে তুলে ধরা খুবই বলিষ্ঠতার কাজ। তো সেরকম একজন মানুষকে আপনার বন্ধুরা এবং আপনি যে সহজেই আসলে তাকে মানে রিচ করতে পারছেন বা তার সংস্পর্শ পাচ্ছেন, বন্ধুর মতো মিশতে পারছেন। তো ব্যক্তি মৃণাল সেন সম্পর্কে, আপনার মা গীতা সেন, তিনিও মানে অসাধারণ একজন অভিনয় শিল্পী, এবং মানে ব্যক্তি মৃণাল সেন বাবা হিসাবে আপনাকে মানে কিভাবে স্নেহ করতেন, বা আপনার আপনার শুটিং নিয়ে যাওয়ার ঘটনাও আছে, সেগুলো যদি একটু জানাতেন আমাদের। উনি আমার ছোটবেলায়, একেবারে ছোটবেলায়, বাবা যে কোনো বাবা হিসেবে যে দায়িত্বগুলো নিতে হয় সেগুলো নিতে নারাজ ছিলেন। তো একটু পালিয়ে পালিয়ে বেড়াতেন যে সমস্ত দায়িত্বের কাজ। তো সেই সময় আমি বাবাকে খুব একটা সিরিয়াসলিও নিতাম না, এবং একটু মনে হতো আমার মাথায় একটু গন্ডগোল আছে। যেরকম আমার একটা ঘটনা আমি আগেও অনেকবার বলেছি লোকজনকে, হয়তো আপনারা শুনেছেন। আমাদের পাড়ায় একবার সরস্বতী পুজো হচ্ছিল, তো আমি সেখানে খুব আবদার করলাম, মায়ের কাছে জেদ করলাম যে ওখানে রাত্রিটা ওই পুজোর প্যান্ডেলেই কাটাবো। তো সেটা মা অনেক তর্কাতর্কির পর রাজি হলেন। আমার তখন বয়স ওই 10 বছর মতো, 10-11 বছর। তো আমি ওখানে আছি, তো বাবা তখনও বাড়ি ফেরেননি। তারপরে দেখলাম রাত 10টা, সাড়ে 10টা নাগাদ বাবা বাড়ি ফিরে আস্তে আস্তে বাড়ি থেকে আমাদের ওই পুজোর প্যান্ডেলের দিকে হেঁটে আসছে। তা আমি ভাবছি এবার একটা কনফ্রন্টেশন হবে, এবং সেই সংঘাতে আমি আলটিমেটলি জিতবো, কারণ মা যখন রাজি হয়েছে, বাবার ব্যাপারে আমি অতটা চিন্তিত ছিলাম না। তো বাবা এসে আমার সঙ্গে কথা না বলে অন্য সমস্ত আমার বন্ধুদের সঙ্গে কথা বলছেন, ঠাকুর কোত্থেকে এলো, কি করে সাজানো হয়েছে। আমি বললাম যাক, চুকে গেল, এখন মেনে নিয়েছে। করে এক সময় আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বললেন, বাবু বাড়ি চল, না হলে আমি এখানে নাচবো। এবং আমি তো তক্ষুনি ভয়ে বাড়িতে দৌড়ে এসে মায়ের কাছে কাঁদতে শুরু করলাম। এবং তার কান্নার কারণটা হচ্ছে, আমার ধারণা ছিল বাবা এই জিনিসটা করতে পারে, একটু মাথা খারাপ আছে, সুতরাং হয়তো বন্ধুদের মধ্যে রাস্তায় নাচতে শুরু করবে। তো আমার এইরকমই প্রথম দিকটা সম্পর্ক ছিল। এবং তারপরে যখন আমার ক্লাস 9-10-এ পড়ি, তখন থেকে আমার সম্পর্কটা পাল্টাতে শুরু করলো। আমাদের খুব ছোট বাড়িতে থাকতাম, দুটো মাত্র ঘর, খুব ছোট ছোট দুটো ঘর। তো আমার পড়ার জায়গাটা ছিল যেটা বাবার আড্ডার ঘর আর কি, বাইরের ঘর। তো সেখানে পড়তাম, ওখানে বাবার বন্ধুরা আড্ডা মারছেন, সেটা আমি কোনোদিন কানও দিতাম না। হঠাৎ দেখলাম ওই বয়সে গিয়ে, একটু বয়সে, তখন আমার একটু বিচার বুদ্ধি হচ্ছে, যে ওদের আড্ডা আলোচনাটা আমার কাছে খুব আকর্ষণীয় লাগছে। এবং তারপর থেকেই আমি বুঝলাম যে না, যে লোকটাকে আমি এতদিন একেবারেই কোনো দাম দিতাম না, সেই যে কথাগুলো বলে সেগুলো বেশ বোধগম্য এবং ভালো লাগার, এবং অন্যদের ভাল লাগছে। তো ওই করতে করতে আস্তে আস্তে আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক হয়। এবং আমি খুব ছোটবেলা থেকে, আমি যখন ক্লাস 10-11-এ পড়ি, তখন আমার কি আর বুদ্ধি হয়েছে, বিচার বুদ্ধি হয়েছে। কিন্তু আমি দেখতাম সমস্ত ব্যাপারে আমার সঙ্গে যখন বাবা কথা বলেন, আমাকে একটা বয়স্ক লোকের মতনই উনি দেখেন। আমি একটা যদি ছবি দেখে, আমি খুব ক্রিটিক্যাল ছিলাম, আমি সবসময় সবকিছু বলতাম এটা ভালো হয়নি, ওটা ঠিক হয়নি। তো সেগুলো আমি দেখতাম খুব মনোযোগ দিয়ে শুনছে, এবং তখন আমি বুঝিনি কেন শুনছে। আমার তখন মনে হয়েছিল অল্প বয়সে আমার বুদ্ধি আছে তাই শুনছে, কিন্তু এখন বুঝি ওটা ওর কোনো একটা কারণে মনে হতো যে শোনা উচিত। এবং অনেক সময় হয়েছে কোনো নতুন ছবির পর এরকম আলোচনা হচ্ছে, আমি খারাপ বলেই যাচ্ছি নানা রকম খুঁটিনাটি গন্ডগোলের কথা, এটা কেন হলো, ওটা ওরম হলো কেন। অনেকক্ষণ পরে বলতো, বাবু তোর তাহলে কিছুই ভালো লাগেনি? তখন আমি আমার মনে হতো যে
যে আমি একটু বেশি আহ, আহ, নির্দয়ভাবে বলছি, এবং আমাদের সম্পর্কটা বরাবরই ওই রকম ছিল একটা। মানে আমি আমি বলতে চাচ্ছিলাম যে এই এক ধরনের মানে বাবার চলচ্চিত্র সমালোচক হিসেবে আপনার বাবা আপনাকেই আসলে আহ, প্রধানত পেতেন কোনো ছবি শেষ করলে নাকি? আহ, মানে বাবা এবং মা না, মানে ছবি দেখানো, ধরুন ছবি শেষ হলো, তো জি সাধারণত ছবি শেষ হলে একটা প্রথম প্রাইভেট স্ক্রিনিং হয়, জি সেখানে বন্ধু বান্ধবরা যান। আমার যেটা সমস্যা হতো, আমি তো গেছি দেখতে, আরো প্রায় 100 জন লোক রয়েছেন, আমার সবাই চেনা, আমি নিজের মতন করে ছবিটা না দেখে, আমার মানে ইচ্ছে হতো সকলের ভালো লাগুক, আমি অন্যদের হয়ে দেখতাম, অন্যদের চোখ থেকে দেখার চেষ্টা করতাম, আচ্ছা ওর কিরকম লাগবে, এই দৃশ্যটা এর কিরকম লাগবে। ওইভাবে যদি দেখি তখন তো আর নিজের দেখাটা হয় না, তখন শুধু খারাপগুলোই ভেসে ওঠে। তো আমার ফিরে এসে সবাই তো ছবি দেখার পর লোকজন বলতেন, ফোন করতেন, এ করতেন করে, একেবারে রাত্রিরের দিকে, রাত 11টা, সাড়ে 11টা নাগাদ যখন আমরা খেতে বসতাম, তখন শুধু আমি আর মা, তখন আমাদের জিজ্ঞেস করতো যে কি কিরকম লাগলো। কিন্তু তাছাড়াও মানে ছবি যখন, ধরুন আগের পরের দিকে যখন ছবি স্ক্রিপ্ট করতো, সেটা বাড়ি থেকেই করতো। প্রতিদিন সারাদিনে যা লেখালেখি হয়েছে সেটা আমাদের দুজনকে সন্ধেবেলা পড়ে শোনাতো, এবং তাতে আমি হয়তো এদিক ওদিক খুঁত ধরতাম বা ভালো বলতাম। আহ, কিন্তু মার ক্ষেত্রে একটা খুব, মাকে বাবা খুব আহ, আহ, যেটা শুনতো সেটা অনেক বেশি কাজের, সেটা হচ্ছে মা একটা অভিনেত্রীর জায়গা থেকে আহ, জিনিসগুলোকে বলতো যে এই ডায়লগটা বলা যায় না, এটা ঠিক হচ্ছে না, কিংবা একটা সাংসারিক জীবনের যে খুঁটিনাটি, বাবার বেশিরভাগ ছবি মধ্যবিত্ত জীবন নিয়ে, এখন সেই মধ্যবিত্ত জীবনের রান্নাঘরের ভেতরে কি হয় সেটা বাবার থেকে মার অনেক বেশি জানা। তো মা খুব সাহায্য করতেন ওইভাবে, যে একটা একেবারে একটা অভিনেতা যেভাবে জিনিসটাকে দেখে, যে এই কথাটা বলা যায় কিনা, এই ডায়লগটার ঠিক মুখে আসছে কিনা, তো সেগুলো বাবা খুব মন দিয়ে শুনতেন, এবং সবসময় মেনে নিতেন তা না, কিন্তু শুনতেন। মানে একটা খোলা মনে সমালোচনাটা গ্রহণ করা এবং গঠনমূলক যে সমস্ত বিষয় ছিল সেগুলো উনি গ্রহণ করতেন। আহ, একটা বিষয় আমার মনে পড়লো যে আমি মৃণাল সেনের একটি লেখায় পড়ছিলাম, সালটি 1983 সাল, এবং সে সময় আপনার একটি চিঠি এলো এবং সেই সময় সত্যজিৎ রায় হৃদরোগে আক্রান্ত হলেন, এবং সেই চিঠিতে আপনি আপনার মা গীতা সেন যে অপরাজিত উনি বারবার দেখেছেন, অনেকবার দেখেছেন, কিন্তু আপনাকে নিয়েই এই ছবিটি দেখতে গেলেন এবং উনি কাঁদলেন যে এক সময় তুমিও তো চলে যাবে, যে সন্তানকে এক ধরনের দূরে চলে যাওয়ার যে বেদনা মায়ের, সেটা ওই 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 চিঠিটাতে ফুটে উঠেছিল। মানে এটা এটা আমি যখন পড়ছিলাম তখন আমি ভাবছিলাম এই যে কুণাল সেন বোধহয় বা গীতা সেন বোধহয় তার ছেলের মধ্যে অপুকে খুঁজে পাওয়ার একটা ব্যাপার ঘটে যাচ্ছে আর কি ওইখানটায়। মানে এই স্মৃতিটা কি বলবেন আমাকে, যে অপরাজিত দেখতে যাচ্ছেন মার সাথে? হ্যাঁ, দুটো ঘটনা, সেটা আমার ছোটবেলায় যেটা মায়ের, মানে মায়ের কথা যেটা বাবা বলেছে যে অপরাজিত দেখতে গেছিল, সেটা আমার আমার স্মৃতিতে নেই। আমার স্মৃতিতে যেটা আছে, আমি তখন সবে শিকাগো শহরে আমেরিকায় পড়তে গেছি, এবং খুবই বাড়ির জন্য মন কেমন করে সারাক্ষণ। তো ইউনিভার্সিটিতে অপরাজিত দেখানো হচ্ছিল, তো তখন আমি আমার অনেক বন্ধুরা, বাঙালি বন্ধু, তাদের সঙ্গে দেখতে গেছি। দেখে আমাদের ওই ছবিটা দেখলেই আমার খুব মনটা ভেঙে যেত যতবারই দেখতাম, এবং সেইবার আরো বেশি হলো কারণ আমি তখন সবে মাকে ছেড়ে বাড়ি ছেড়ে এসেছি, সুতরাং আহ ওই আবেগটা আরো আরো আহ সত্যি হয়ে এসেছিল। তা আমি বাড়িতে এসে আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছিল, কেউ কেউ বলছিল যে ওই সর্বজয়া যে মা, তিনি একটু আহ নিজের দিকটাই ভাবছেন, স্বার্থপরের মতন চিন্তা করছেন, ছেলেকে আটকে রাখার চেষ্টা করছেন। আবার কেউ কেউ, আমি অন্য দলে ছিলাম, আমি বলছিলাম যে একটা মা আর কি করতে পারে এই সময়। তো আমি সেই দিন
পরের দিন সকালে আমি বাড়িতে একটা চিঠি লিখি মাকে যে এরকম ঘটেছিল এবং যারা এই দেশে থেকে যাবে ঠিক করেছে তারা সকলেই মায়ের দোষটাই দেখছিল, কিন্তু আমার তা মনে হয়নি, আমি ফিরে আসব। তখন আমার খুব দৃঢ় বিশ্বাস ছিল আমি ফিরে আসব। তো এই চিঠিটা আমি লিখেছিলাম তখন, সেটাই বাবা সেটার কথা বলেছেন। তারপরে বাবা একবার একটা ছবি করেছিলেন, সেটা টেলিভিশনের জন্য একটা 10-12টা ছোট গল্পের একটা সংকলন। তার মধ্যে একটা গল্প ছিল নিজেরই লেখা, অপরাজিত বলে। সেটা হচ্ছে এরকমই, সেখানে চরিত্রগুলো এই বাবা মা, ছেলে আসবে, তার চিঠি লিখে বিদেশ থেকে, ফোন আসবে, এই নিয়ে একটা গল্প। এবং সেখানে ছবির শেষে বাবা মা দুজনেই একদিন বুঝতে পারে যে ছেলে আর ফিরছে না, এবং তার যে যন্ত্রণা এবং তার থেকে বাবা মার শক্তিটা আরো যেন বেড়ে যায়, তারাই অপরাজিত। তো সেটা আবার আমার খুব মনে আছে, একদিন আমি তখন কলকাতায় আমরা এসছি, যখন আসতাম তারপরে চলে যাওয়ার দিনটা ভয়ঙ্কর মন খারাপ হতো সকলেরই, মা বাবারও আমারও। সারাক্ষণই মনে হতো এই বুঝি কান্না এসে যাবে। তো সেই দিন রাত্রির বেলা আমার ফ্লাইট ছিল, তো ঠিক সন্ধেবেলা টেলিভিশনে প্রতি রোববার একটা করে এপিসোড দেখাতো এটার, সেদিন এই ছবিটাই দেখাচ্ছে। এবং সেটা খুব একটা মর্মান্তিক অভিজ্ঞতা হয়েছিল যে আমরা চারজন বসে এই ছবিটাই দেখছি। এই সংক্রান্ত ব্যাপারে আরেকটা খুব মজার ঘটনা আছে, ইন্টারেস্টিং ঘটনা, আমার কাছে ইন্টারেস্টিং লাগে। বাবা এই ঘটনাটা নিয়ে লিখেও ছিলেন, এবং সেই লেখাটা মূল কথাগুলো সত্যি যা ঘটেছে সেটাই, কিন্তু সেই চিঠির ভাষা বা উনি যে যে শব্দগুলো ব্যবহার করছেন সেগুলো আমার ভাষা নয়। আমি ঠিক সেই কথাটা বলিনি। আমি একদিন বাবাকে বললাম যে তুমি এটা লিখেছো একটা আর্টিকেল, কিন্তু তাতে তুমি যেগুলো লিখেছো সেগুলো পুরোটা সত্যি নয়, ঘটনাটা সত্যি, কিন্তু তখন বলল কেন, এটা তো অনেক ভালো। আমি বললাম ভালো মন্দর প্রশ্ন তো নয়, এটা তো তুমি আমার নাম দিয়ে যখন বলছো সেখানে তোমার সেই অধিকার নেই সেই শব্দগুলোকে পাল্টানোর। তো আমি এটা নিয়ে অনেকবার, এছাড়াও অন্যান্য ঘটনায় তর্ক হয়েছে, আমি কিছুতেই বাবাকে বোঝাতে পারতাম না যে একটা সত্যিকারের মানুষের জীবন নিয়ে ঘটনা বললে তোমার সেখানে সেটাকে গল্প বানানোর কোনো অধিকার নেই। বাবা খুব সত্যি জেনুইনলি বুঝতো না ওটা, এবং বলতো যে কেন, এটা তো ভালো, এটা তো বেটার। তো আমি পরে বুঝেছিলাম যে বাবার কাছে পুরো জগৎটাই হচ্ছে একটা গল্প তৈরির ফ্যাক্টরি, সেখানে আমরাও প্রত্যেকে একটা করে গল্প তৈরি করছি, সেই গল্পটা কাজে লাগলে, হ্যাঁ, চরিত্র এবং গল্প, একটা ঘটনা। সুতরাং বাবার কাছে এই সত্যি ঘটনা এবং তার থেকে একটু বেটার একটা ইন্টারপ্রিটেশন, তার মধ্যে দুটো কোনো তফাৎ দেখতেন না উনি। তো সেটা মানে একটা ক্রিয়েটিভ শিল্পী হিসেবে করতেই পারেন ছবিতে করতে গেলে, কিন্তু আমাদের মানে দৈনন্দিন জীবনে তাদের একটু অসুবিধা হয়, কারণ গল্পগুলো ডিস্টর্টেড হয়ে যায় একটু। না সেটাই, মানে দাদা আমরা শেষের দিকে আমরা আর দু একটা প্রশ্ন করে শেষ করব। সেটা হলো যে মানে সেই সময়ে যখন মৃণাল সেন ছবি করছেন, যদি ধরি যে 50, 60, 70-এর দশক, 80-র দশক, এবং সব দুর্দান্ত সব গল্প তিনি হাজির করছেন, এবং গণমানুষের জন্য যে এক ধরনের আকুতি ফুটে উঠছে, সেই সময় আরো অনেকেই কাজ করছেন, সত্যজিৎ এবং ঋত্বিক ঘটক। তো আপনি বলছিলেন যে আরো অনেক জনপ্রিয় মানুষ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে কাজ করেছেন আকাশ কুসুমে। তো সেই সময় উনি আসলে অনেক মানুষের সাথে মেলামেশা করেছেন বা আপনি দেখেছেন। তো তাদের বিষয়টি আপনি যদি আপনার স্মৃতিতে যতটুকু থাকে যদি একটু আমাদের সাথে ভাগাভাগি করে নিতেন। এত ঘটনা, তার থেকে আলাদা করে মনে করা একটু কঠিন। তখন সেই সময়টায় ওই 70-এর দশক, 80-র দশকে উনি তখন পুরনো অভিনেতা ছাড়া বেশিটাই করতেন হচ্ছে নতুন অভিনেতাদের নিয়ে, যেটা আবার পরে গিয়ে পাল্টে গেল। উনি যখন শেষের দিকের কয়েকটা ছবি
যখন ওর বিষয়গুলো আরো অনেক জটিল বিষয় নিয়ে ছবি করেছেন, তখন উনি আবার ফিরে গেলেন খুব যাদের যাদের অভিনয়ের দক্ষতা আছে, যাদের কাজ উনি জানেন ভালো করবে, তাদের নিয়ে ছবি করতে শুরু করলেন। কিন্তু এই মাঝখানের পিরিয়ডটায় উনি সমস্ত কিছুই, বেশিরভাগ অভিনেতারাই তখন নতুন, মানে নতুন মুখ। তো তার একটা সমস্যা ছিল, তারা তো অনেকেই অভিনয় ভালো জানতেন না তখনও, পরে হয়তো তারা খুব ভালো অভিনেতা হয়েছেন, কিন্তু তো সেটা নিয়ে একটা চাপ থাকতো। আর বাবা ওই সময়ের ছবিগুলো অনেকটাই ছবি করার সময় পাল্টাতে থাকতো, ইম্প্রোভাইজ করা যেটা বলে, উনি খুব ইম্প্রোভাইজ করতেন। তাতে করে শুটিং এর সময়টা একটা খুব টেনশনের কাটতো, কারণ প্রত্যেকটা মুহূর্তই সবকিছু পাল্টে যেতে পারে, তার যে যে টেনশন সেটা আমরা খুব দেখেছি। আর হ্যাঁ, সেই সময়টা খুব জরুরি, কারণ এত রকমের ছবি হচ্ছে তখন সারা দেশেই, ওই 70-এর দশকে বিশেষ করে। আমি ঠিক এইখানে আসার আগে শিকাগোতে আমার এক পরিচিত ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম। তিনি বললেন যে তিনি শিকাগোতে ছিলেন, আমি যখন গেছি তার অনেক আগে, ছাত্র ছিলেন ওখানে। সেই ছাত্র অবস্থায় একবার বাবা নাকি ওখানে ওই 70-এর দশকে গিয়েছিল, ইউনিভার্সিটিতে 3-4টে ছবি দেখানো হতো, আলোচনা হতো, তারপর আরে বহু ইউনিভার্সিটিতে ঘুরেছিলেন, তখন ওদের ওদের বাড়িতেও আড্ডাতে গেছিলেন। তো সেটা একটা কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম, আমি জানতাম না যে উনি 4টে না 5টা ছবি নিয়ে ঘুরছিলেন। তো সেই 4-5টা ছবির মধ্যে একটা ওর ছবি নয়, অন্যান্য লোকেদের ছবি। তো সেই সময় একটা পরিবেশও ছিল যে এদের যারা এই ধরনের মনোভাব নিয়ে ছবি করতেন, যে সবাই মিলে একটা কিছু হচ্ছে, একটা মুভমেন্টের একটা মেজাজ ছিল, যেটা এখন আর আমি একেবারেই দেখি না, পরবর্তীকালে একেবারেই দেখি না, যে একটা কেউ একটা ট্যুরে যাবে যেখানে তার নিজের ছবি নেই, অন্যদের ছবি রয়েছে। মানে এটা ভীষণ, মানে সত্যি এটা কিন্তু বিরল ঘটনা আসলে। এখনকার সময় এটা আসলে দেখাই যায় না, একেবারেই খুবই বিরল। দাদা, আমরা শেষ করি। শেষ প্রশ্নটা হচ্ছে যে মানে মৃণাল সেনকে আপনি যেভাবে দেখেছেন কাছ থেকে, এবং যেভাবে আসলে আপনি তাকে অনুভব করেন, মানে এমন কি কোনো কথা আছে যেটা আসলে তার সামনাসামনি আপনি কখনো বলতে পারেননি, বা এক ধরনের আক্ষেপ আছে যে বাবা বেঁচে থাকলে হয়তো বা আমি এটা বলতাম? উনি দীর্ঘায়ু পেয়েছেন, কিন্তু তারপরও এরকম কোনো আক্ষেপ কি আছে যেটা বলা হয়নি? আক্ষেপ তো আমাদের সবসময় থাকে নানান বিষয়ে, বলার আমাদের সম্পর্কটা এমনই ছিল, আমাদের যতই অপছন্দের হোক আমরা সবসময় আমরা দুজনের কথা বলতাম। যেটা আমি সবসময় আমার মনে হতো, বাবার এই যে একটা একাগ্র ছিল, এক ধরনের ছবি করবেন, সেটা করা তো সহজ নয়, তার জন্য নানা রকম কষ্ট পেতে হয়েছে, প্রচন্ড দারিদ্র ছিল গোড়ার দিকে। তো এই সমস্তর মধ্যে যিনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন সেটা হচ্ছে আমার মা, যেটা বাবা পুরোপুরি দেখতে পেত না হয়তো, যে নিজের একটা যে ছবি করব, এইরকমই ছবি করব, তার জন্যে মাকে দারিদ্র ভোগ করতে হয়েছে। পরের দিকে যেরকম বাবা একসময় বছরে 5বার 6বার 7বার বিদেশে যেতেন নানান ফেস্টিভ্যালে, তো মাও যেত সঙ্গে, এবং তখন ওর মার স্বভাবতই ইচ্ছে হতো একটা এত সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছেন, একটু জায়গা দেখার, সেটা কোনোদিন দেখা হয়নি, কারণ বাবা ওই ছবি দেখতেন এবং তারপরে বেরিয়ে এসে হোটেলে লবিতে বসে কারোর সঙ্গে গল্প করতেন। তো এইগুলো মায়ের ব্যাপারে আমরা সকলেই আমরা খুব ছোট বাড়িতে থাকতাম যখন আমরা একটু বড় হচ্ছি, আমি বড় হয়েছি, একটা বাইরের ঘরটা তো সারাক্ষণ বাবার লোক থাকতো সকাল থেকে রাত অব্দি। তারপর আমার তখন 5-6টা বন্ধু হয়েছে, তারা সারাক্ষণ আমাদের বাড়িতেই থাকতো। আমার মামা আমাদের সঙ্গে থাকতেন, তার কাজের লোকজন আসতো। তো আমরা সবাই গিয়ে ওই মায়ের বেডরুমেই জড়ো হতাম। একটা মানুষ, তখন তো মায়ের বয়সও কম, তার যে একটা নিজস্ব জায়গা লাগে, এগুলো আমরা কোনোদিন ভাবিও না তখন, এখন ভাবতে খারাপ লাগে।
জি, আসলেই মানে এক ধরনের আমি মনে করি যে একজন মানুষ এত বড় শিল্পী হয়ে উঠেছেন, আপনাদের পারিবারিক যে সমর্থন এবং যে আপনারা পেছন থেকে যে সাহায্য সহযোগিতা বলি বা এক ধরনের আহ, আহ, যে আহ, সাহস জুগিয়েছেন এবং এবং কুণ্ঠাবোধ হয়নি এই সমস্ত কিছুতে ছাড় দেয়াতে, মানে ঘর ছোট হয়তোবা অনেক শখের জিনিস হয়নি, কিন্তু তারপরও আজকে মৃণাল সেন যে হয়ে উঠেছেন সেটা আসলে সেই আপনাদের যদি পারিবারিক এই আবহটা না থাকতো এবং আপনারা যদি ছাড় না দিতেন, এটা হয়তোবা আমি জানি না হয়তোবা সম্ভব হতো কিনা। তো যাই হোক, দাদা আমি মানে খুবই জি জি বলুন বলুন। একটা কথা যেটা সবসময় মনে হয় যে আত্মকেন্দ্রিকতা, সেটা যদি তারপরে সে লোকটি যদি সফল হন তখন ওটাকেই আমরা খুব বড় চোখে দেখি, এটা এখন দেখছি। কিন্তু উনি যদি সাফল্য না পেতেন তাহলে ওটা আত্মকেন্দ্রিকতাই থেকে যেত। সেটা মানে মানে শিল্প যারা সৃষ্টি করেন বা যারা শিল্পী, তারা মানে কোনো না কোনো জায়গায় একটু স্বার্থপরতা থাকে, মানে কোট আনকোট স্বার্থপরতা, না হলে আসলে ওই শিল্প সৃষ্টি আসলে সম্ভব হয় না। সেই জায়গাটা কিন্তু থেকেই যায়। দাদা অনেক ধন্যবাদ সংবাদ প্রকাশে সময় দেওয়ার জন্য, এবং মানে মৃণাল সেনের যে জন্মশতবর্ষ আমরা পালন করতে পারছি, কারণ আমরা জানি যে 2 বছর আগে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষও গেল, কিন্তু সেটা মহামারীর কারণে এক ধরনের সবাই বাসাবন্দি ছিলেন, কাজে এটা সম্ভব হয়নি। কিন্তু এবার মৃণাল সেনের জন্মশতবর্ষ আমরা মন খুলে পালন করতে পারছি এবং আপনাকে যুক্ত করতে পেরেছি, সেই জন্য আসলে আমরা কৃতজ্ঞ। এবং দর্শক, এতক্ষণ আপনারা যারা এই সিনেমার আলাপ দেখলেন, তাদেরকে একটু ছোট করে জানিয়ে রাখি যে কুণাল সেন নিজেও একজন খুব বড় দায়িত্বে আছেন। তিনি এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিয়ার চিফ ইনফরমেশন অফিসার হিসেবে আছেন, এবং সম্প্রতি তিনি mrinalsen.org বলে একটি ওয়েবসাইট গঠন করেছেন, এবং সেখানে মৃণাল সেন সম্পর্কিত সকল তথ্য এবং ছবি, অনেক বিরল ছবিও সেখানে থাকবে। তিনি এটা নিয়ে কাজ করছেন। তো দাদা আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং দর্শক যারা আপনারা দেখলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সিনেমার আলাপ। নমস্কার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।